ওয়েলকাম স্টুডেন্ট। আজকে দেখো তোমাদের আলোচনা করব এ ব্লক মৌল বা এ ব্লক এলিমেন্ট। মনে আছে তোমাদের, এর আগে আমরা ডি ব্লককে সম্পূর্ণরূপে শেষ করে এসেছি। তোমরা খুব ভালো করে পড়া করেছো। তাহলে এর পরের একটা ছোট্ট অংশ আছে যেটা এ ব্লক এলিমেন্ট, আজকে আমরা সেটা আলোচনা করব। প্রথমে আসছি, দেখো এ ব্লক মৌল কাদের বলবো, অর্থাৎ কাদের বলবো আমরা এ ব্লক মৌল। যদি দেখো যাদের শেষ বা পার্থক্য সূচক ইলেকট্রনটি এফ উপকক্ষে প্রবেশ করে হয়েছে। অর্থাৎ যাদের শেষ বা এটা সর্বশেষ বলতে পারি, যাদের সর্বশেষ বা পার্থক্য সূচক অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির জন্য যে শেষ ইলেকট্রনটি আসে বা অন্য মৌলের সঙ্গে যে ইলেকট্রনটি ওদের পার্থক্য করে, অর্থাৎ পার্থক্য সূচক ইলেকট্রনটি এফ উপকক্ষে প্রবেশ করে, তাদেরকেই আমরা বলবো এ ব্লক মৌল। এদের দেখো সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে? n-2 f 1 থেকে 14, n-1 d 0 1 অর্থাৎ 0 অথবা 1, কোনো কোনো ক্ষেত্রে 0 to 1 থাকতে পারে, n-2। অর্থাৎ দেখো এটাই বহিস্থ কক্ষক বা ভ্যালেন্স সেল, তার আভ্যন্তরীণ কক্ষক, তার পূর্ববর্তী কক্ষকে। অর্থাৎ তাহলে কি বলতে পারি, যাদের পার্থক্য সূচক ইলেকট্রনটি অভ্যন্তরীণ বা n-2 f কক্ষে প্রবেশ করে, তাদেরকেই বলবো আমরা এ ব্লক মৌল। এই f-2 এই কক্ষকটাকে আমরা কি বলি? অ্যান্টি প্ল্যান্টিমেট সেল। অ্যান্টি প্ল্যান্টিমেট সেল। এর আগে দেখো তোমাদের ডি ব্লকের সময় বলা হয়েছিল আউটার অরবিটাল আর ভ্যালেন্স অরবিটাল, তার আগেরটা কি? প্ল্যান্টিমেট সেল, তার আগেরটা হচ্ছে অ্যান্টি প্ল্যান্টিমেট সেল, অর্থাৎ প্ল্যান্টিমেট সেলের পূর্ববর্তী কক্ষে। এবার দেখো এই এন এর উপর নির্ভর করে এরা দুই প্রকারের। এখানে কি হতে পারে? n6 হতে পারে, n7 হতে পারে। যদি দেখো n সমান 6 হয়, তাহলে এদের ইলেকট্রন বিন্যাস কি হবে? দেখো যদি এদিক থেকে করে আসি, 6s2 6-1 অর্থাৎ 5d 0 1, 6-2 4f 1 থেকে 14। যদি দেখো n সমান 7 হয়, তাহলে 7s2 6d 0 1 5f 1 থেকে 14। এই n সমান 6 হলে যে মৌলগুলো থাকে তাদেরকে বলা হয় ল্যান্থানয়েড। n সমান 7 হলে মৌলগুলোর যে ইলেকট্রন বা এই ইলেকট্রন বিন্যাসের মৌলগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিনয়েডস। ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েডস। তাহলে এই দেখো এদের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস এবং তাদেরকে কি বলছে এই মৌলগুলো। দেখো এদের ক্ষেত্রে আমরা এর আগের ডি কক্ষের মৌলগুলোকে আমরা কি বলেছি? সন্ধিগত মৌল। এটা সন্ধিগত মৌলের আভ্যন্তরীণ কক্ষের মৌল, সেই জন্য এই দুটো এলিমেন্ট বা ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস মৌলগুলোকে বলা হচ্ছে আভ্যন্তরীণ সন্ধিগত মৌল।
অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। কেন? কারণ এরা সন্ধিগত মৌলের অভ্যন্তরে অবস্থান করছে, এই কারণে এদেরকে বলা হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তাহলে দেখো এইটা খুব সিম্পল ব্যাপার, এখানের মধ্যে কোনো জটিলতা নেই। সাধারণ ইলেকট্রন বিন্যাস এইটা, ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? অভ্যন্তরীণ এফ উপকক্ষে। এদের ক্ষেত্রে এরা যদি তোমার কি হচ্ছে 6 নম্বর পর্যায়ের এলিমেন্ট হয়, অর্থাৎ এইটা হয়, তাহলে তাদেরকে বলছি ল্যান্থানয়েড, বা n = 6 হলে ল্যান্থানয়েড আর n = 7 হলে অ্যাক্টিনয়েডস। এবার দেখো এদেরকে কেন ল্যান্থানয়েড বলছি আর কেন অ্যাক্টিনয়েডস বলছি সেটা আমরা আসছি। তাহলে আপাতত এইটুকুতে পরিষ্কার বোঝা গেছে, এতে কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব এদের পর্যায় সারণীতে এদের কীরকম অবস্থান এবং কেন এদের ল্যান্থানয়েড বা কেন অ্যাক্টিনয়েডস বলছি। তাহলে এখন আমরা দেখে নিই এদের পর্যায় সারণীতে অবস্থান কীরূপ বা মৌলগুলি কোথায়। তার আগে দেখো তো আমাদের আবহাও প্রিন্সিপাল অনুযায়ী এদের ক্ষেত্রে অবস্থান কোথায় হয়। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3g10 3g10 4p6 5s2 4g10 5p6 6s2, এইখানটা খেয়াল করো। এরপরে শুরু হচ্ছে তোমার 4f। অর্থাৎ ধরো আমরা যদি নিষ্ক্রিয় মৌলগুলোকে দেখে যাই, দেখো নিষ্ক্রিয় মৌল দেখবে এটা হিলিয়াম, এখানে তোমার কি হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এইখানে দেখো হচ্ছে জেনন, অর্থাৎ জেনন পরবর্তী মৌল নিষ্ক্রিয়, জেননের পরে। তারপরে এখানে দেখো তাহলে এখান থেকে শুরু হচ্ছে তোমার কি হচ্ছে, দ্যাট ইজ এ ব্লক এলিমেন্ট। জেননের ক্ষেত্রে দেখো পারমাণবিক ক্রমাঙ্ক কত? পারমাণবিক ক্রমাঙ্ক 54 হয়েছে। এখানে দেখো এই যে 6s2, তাহলে তারপরে অর্থাৎ এরা তোমার কি হবে 6 নম্বর পর্যায়, এইখানে মৌলটা অবস্থান হবে 6 নম্বর পর্যায়ে। এটা দেখো 6s1 6s2, কিন্তু এইখানে দেখো একটা মজার ব্যাপার, তোমরা এটা ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রেও দেখেছিলে। এরপরেই তাহলে হওয়া উচিত কত ছিল আবহাও রুল অনুসারে 4f1, কিন্তু এখানে 4f হয় না, তার আগে কি হয়ে যায় 6s2 তোমার 5d1, অর্থাৎ ডিতে একটা ইলেকট্রন চলে আসে। তারপরের যে মৌলটা হয় অর্থাৎ এটা হচ্ছে ল্যান্থানাইডস, তারপরের যে মৌলটা হয় দ্যাট ইজ এই ইলেকট্রন বিন্যাস। আমি নিচে লিখছি দেখো এখানে 6s2 5d1 4f1, এখান থেকে শুরু হচ্ছে ল্যান্থানয়েডস হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা পারমাণবিক ক্রমাঙ্ক এই ল্যান্থানয়েডস কোথা থেকে শুরু হচ্ছে ল্যান্থানয়েড, দ্যাট ইজ এখানে তোমার কি হচ্ছে সিরিয়াম Se, এখানে দেখো এই Se এফে কত 1 থেকে 14, তার মানে সিরিয়াম থেকে পরপর 14টা, দ্যাট ইজ লুটেশিয়াম পর্যন্ত। তাহলে এরা কোথায় অবস্থান করবে দেখলাম এই ল্যান্থেনিয়ামের পরে, কিন্তু এখানে দেখো ল্যান্থেনিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক আমরা এখান থেকে বের করে দিতে পারি জেনন থেকে, বা এইখান থেকে আমরা বের করে দিতে পারি মুখস্থ না রেখে। কেন? স্ক্যান্ডিয়াম কত? স্ক্যান্ডিয়াম 21, তারপরে ইট্টিয়াম কত 21-এর সঙ্গে 18 যোগ হবে, 21 আর 18 হচ্ছে কত 39 ইট্টিয়াম। তারপরে দেখো ল্যান্থানাইডস, ল্যান্থানাইডসের ক্ষেত্রে কত হবে আবার 18 যোগ প্লাস 18, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 57, ঠিক আছে 57। তাহলে এরপরে তোমার সিরিয়ামের ক্ষেত্রে কত হবে, দ্যাট ইজ 58। এবার দেখো এদের অবস্থানটা কোথায় হবে, তাহলে 58 থেকে কত প্লাস 14, 58 থেকে প্লাস 14 করো, কত হচ্ছে দেখো 71, অর্থাৎ 58 থেকে 71, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই 14টা মৌল হচ্ছে তোমার দ্যাট ইজ ল্যান্থানয়েড। এদের ক্ষেত্রে অবস্থান দেখো এরপরে যে মৌলটা অর্থাৎ 4 নম্বর শ্রেণীর, এখানে ছিল হফনিয়াম, HF যার 72। তাহলে 57-এর পরে 72, তাহলে এই 14টা মৌল কোথায় অবস্থান করবে, দ্যাট ইজ এইখানে, অর্থাৎ এই যে ল্যান্থেনিয়ামের যে জায়গা সেই জায়গাতে অবস্থান করবে। অর্থাৎ
নম্বর পর্যায়ের 3 নম্বর শ্রেণীতে এই 14টা মৌল থাকবে। কিন্তু এই 14টা মৌলকে এইখানে স্থান দেওয়া সম্ভব নয়, সেই জন্য নিচে আর একটা ব্লক করে এখানে 14টা মৌলকে স্থান দেওয়া হয়। অর্থাৎ এখানে এইখানে তাহলে তোমার সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত এই 14টা মৌল এই জায়গাতে অবস্থান করবে, অর্থাৎ ল্যান্থেনিয়ামে। এবার দেখো তাহলে এদের ইলেকট্রন বিন্যাস এইটা দিয়ে শুরু হচ্ছে। এবার একে বলছি ল্যান্থেনিয়াম কেন বলা হচ্ছে এই 14টা মৌলকে? বলছে এই 14টা মৌলর এদের নিজেদের ধর্মের খুব সিমিলারিটি আছে। কারণ দেখো পার্থক্য সূচক ইলেকট্রন, এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, দেখো এই ল্যান্থেনিয়ামগুলোর আমরা দেখে নিয়েছি কত 4f 1 থেকে 14, 5d01, 6s2। তাহলে পার্থক্য সূচক ইলেকট্রনগুলো দেখো অ্যান্টি প্ল্যান্টিমেট সেলে প্রবেশ করছে, যোজক কক্ষ একই থাকছে, তার আভ্যন্তরীণ কক্ষও প্রায় একই থাকছে, ফলে এদের ধর্মের অনেক সিমিলারিটি থাকে, সেই জন্য এদেরকে একই জায়গায় রাখা হয়েছে। কিন্তু ল্যান্থেনিয়ামের জায়গায় কেন? কারণ ল্যান্থেনিয়ামের সঙ্গে এদের ধর্মের মিল আছে, সেই জন্য এদেরকে ল্যান্থেনিয়ামের জায়গাতে রাখা হয়েছে। বা ল্যান্থেনাইটস মৌলগুলো কিন্তু শুরু হলো সিরিয়াম থেকে লুটেসিয়াম। কিন্তু তোমরা একটা কথা মনে রাখবে, আমরা এদের যখন আলোচনাগুলো করব সব আলোচনা দেখবে ল্যান্থেনাইটস এই তোমার ল্যান্থেনিয়াম থেকে শুরু হচ্ছে। কেন? কারণ ল্যান্থেনিয়ামের সঙ্গে এদের ধর্মের মিল আছে, সেই কারণে শুরু হয়। কিন্তু ল্যান্থেনিয়াম প্রকৃতপক্ষে তোমার কি হচ্ছে, এ ব্লক মৌল নয়, ল্যান্থেনিয়াম হচ্ছে ডি ব্লক মৌল হয়েছে। এবার দেখো এরপরে অ্যাক্টিনয়েডসে আসছি। তাহলে এরপরে ল্যান্থেনিয়ামের নিচে কে আছে, তোমার কি আছে, অ্যাক্টিনয়েডস। পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে দেখো, এর হচ্ছে 57। তাহলে 57 তোমাদের নিয়মটা বলেছিলাম কি হয়, 2, 2, 8, 8, 18, 18, 32, 32। তাহলে এখান থেকে এখানে কত হবে, 32 অ্যাড করতে হবে। তাহলে 32, 57-এর সঙ্গে 32 অ্যাড করলে তোমার কত হয়ে যাচ্ছে দেখো, 98। অর্থাৎ তোমার কি হচ্ছে, দ্যাট ইজ 89। তাহলে 89 অ্যাক্টিনিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হবে? আগের মতো এটা যদি 6s2 5d1 হয়, তাহলে 7s2 6d1। তাহলে এর পরের ইলেকট্রন বিন্যাসটা কত হবে, নিচে লিখে দিচ্ছি। এরপরে কি হবে, 7s2 5d1 আর তোমার এই রে 6d1 5f 1 থেকে 14 পর শুরু হবে, হয়েছে। অর্থাৎ তাহলে এর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক কত হচ্ছে দেখো, এটা 89, তাহলে 90। থোরিয়াম 90, অর্থাৎ 90 থেকে তোমার কি হচ্ছে এখানে লরেন্সিয়াম পর্যন্ত, আর লরেন্সিয়াম অর্থাৎ 103 পর্যন্ত। এটা হয়ে গেছে আগে 71 পর্যন্ত, এটা 103 পর্যন্ত লরেন্সিয়াম পর্যন্ত। এই 14টা মৌল হচ্ছে তোমার অ্যাক্টিনয়েডস, হয়েছে। তাহলে এরা হচ্ছে অ্যাক্টিনয়েড। এদের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস তাহলে আমরা কি দেখলাম, সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার কত, 5f 1 থেকে 14, 6d01, 7s2। এইটা দেখো, এইটা তোমার এদেরকে বলা হয় তোমার কি আছে, দ্যাট ইজ 4f সারি। কারণ ইলেকট্রন পার্থক্য সূচক ইলেকট্রন কোথায় আসছে, 4f-এ। এদেরকে বলা হচ্ছে তোমার কি আছে, 5f সারি, কারণ পার্থক্য সূচক ইলেকট্রনটা 5f-এ আসছে। তাহলে এখানে আমরা দেখে নিলাম এই যে 14টা, অর্থাৎ থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত অ্যাক্টিনয়েডস, তাহলে এরাও কোথাও থাকবে এই অ্যাক্টিনয়েডসের জায়গায় এইখানে, অর্থাৎ 7 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণীতে। এবং এদের সঙ্গে তোমার কী হচ্ছে, এই অ্যাক্টিনিয়ামের ধর্মের মিল থাকার জন্য এরা এই জায়গাতে থাকবে। এবং এদের ক্ষেত্রেও তোমরা আলোচনা করার সময় আমরা এই অ্যাক্টিনিয়াম থেকেই আলোচনা করব, কিন্তু অ্যাক্টিনিয়ামটা অ্যাক্টিনয়েড শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এ ব্লক মৌল বা 5f সারির অন্তর্ভুক্ত নয়, কারণ এটা হচ্ছে তোমার সন্ধিগত মৌল, 6d সারির মৌল। পরিষ্কার বোঝা গেছে?
আরেকবার বলে দিচ্ছি, আমরা এই যে তোমার ল্যান্থেনিয়ামের জায়গায় এই যে 14টা মৌলকে দিয়েছি আমরা, এরা হচ্ছে ল্যান্থেনাইটস, ল্যান্থেনিয়াম নয়। কিন্তু আমরা ধর্ম আলোচনা করার সময় এদের সবার ক্ষেত্রে এই ল্যান্থেনিয়াম থেকেই ধর্ম আলোচনা করব, কারণ ল্যান্থেনিয়ামের সঙ্গে এদের ধর্মের মিল আছে এই কারণে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে পর্যায় সারণীতে অবস্থান, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক গণনা, এটাকেও আমরা পরিষ্কার বুঝেছি। তাহলে আমরা এরপরে ল্যান্থেনিয়াম মৌলের আলোচনায় আসি। এবার আমরা আলোচনা করব, দেখো, ল্যান্থেনয়েড মৌলসমূহের বিভিন্ন ধর্মগুলো। প্রথমে আসছি, দেখো, ল্যান্থেনয়েড মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস বা এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস আলোচনায় এদের ক্ষেত্রে দেখো, সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমরা কি দেখেছি? সাধারণ ইলেকট্রন বিন্যাস কত? 4f। এরা 4f শ্রেণীর, 1 থেকে 14 বা 114, 5d016s2। তোমাদের আগেই বলেছিলাম আমরা এদের আলোচনায়, যদিও ল্যান্থেনাইডগুলো কোথায়, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, কিন্তু আমরা এদের আলোচনায় এই ল্যান্থেনিয়ামকে অবশ্যই আনবো, কারণ ধর্মের সাদৃশ্য থাকার জন্য। ল্যান্থেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস তোমরা জানো, এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হয়? 5d16s2, এইটা। এর পরে শুরু হচ্ছে এফ ব্লক মৌল, তাহলে এখানে এফ আসবে, অর্থাৎ তোমার কি হচ্ছে 4f1 5d16s2। এরপরে দেখো পিয়ারের ক্ষেত্রে এখানে এরপরে F2 না হয়ে একদম F3 হবে, অর্থাৎ 4f3, ডিটা তখন আর থাকবে না, 6s2 পরপর হতে থাকবে, অর্থাৎ তাহলে 4f3 হয়েছে, 4f4 6s2, 4f5 6s2, 4f6 6s2, ইউরোপিয়াম 4f7 6s2। এরপরে দেখো 4f7 হয়েছে, পরেরটাও দেখো 4f7 গ্যাডোলিয়ামের ক্ষেত্রে 4f7, তাহলে বাড়তি পার্থক্যসূচক ইলেকট্রনটা কোথায় যাবে? আবার ডিএতে যাবে একটা, অর্থাৎ 5d1 6s2। পরে টার্বিয়ামের ক্ষেত্রে দেখো এরপরে 8 হওয়া উচিত ছিল, কিন্তু 8 হবে না, একবারে 9, অর্থাৎ 4f9, ডি থাকবে না, 6s2, 4f10 6s2, 4f11 6s2, 4f12 6s2, 4f13 6s2, 4f14 6s2। এখানে দেখো ইটারবিয়ামের ক্ষেত্রে 4f14 হয়ে গেছে, তাহলে তার পরেরটাও কি হবে? 4f14, তাহলে পরের ইলেকট্রনটা কোথায় যাবে? 5d1 6s2। এই গেল দেখো ল্যান্থেনাইড মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস। তাহলে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমাদের দেখা হলো। এরপরে দেখো, দেখেছো তোমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবার 4sটা কমন, বিভিন্ন সংখ্যক f অরবিটালে ইলেকট্রন থাকছে, কখনো দেখো ডিএতে থাকছে, কখনো থাকছে না। ডিএতে খালি কোথায় থাকছে? 3টে এলিমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ সিরিয়াম, গ্যাডোলিয়াম আর তোমার লুটেশিয়ামের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে দেখো যদি জারণ অবস্থা আসি, জারণ অবস্থা বা জারণ স্তর, অক্সিডেশন স্টেট, বলছে এদের মৌলগুলোর ক্ষেত্রে দেখো সাধারণভাবে সবার যোজক কক্ষে 2টো ইলেকট্রন আছে, কিন্তু তা সত্ত্বেও এরা তোমার কি হচ্ছে, তার আগে অর্থাৎ প্লান্টিমেট সেলের ডি অথবা অ্যান্টি প্লান্টিমেট সেলের এফ ইলেকট্রন অংশগ্রহণ করে
এদের সুস্থিত জারণ অবস্থা হয় কি হচ্ছে +3, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ধরো ল্যান্থেনাইটকে সাধারণত এলএন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কি হচ্ছে +3। এটা হচ্ছে এদের সুস্থিত জারণ অবস্থা, জারণ স্তর। সব মৌলগুলোর সুস্থিত জারণ স্তর হচ্ছে +3। বলছি দেখো এই +3 ছাড়াও এরা কিছু কিছু ক্ষেত্রে তোমার কি হয়ে যায় +4 দেখায়, আবার কিছু ক্ষেত্রে +2 দেখায়। কিসের জন্য? সুস্থিত এফ অরবিটালের কারণে, অর্থাৎ F0 বা F7। F0 হলে ভ্যাকেন্ট, 7 হলে হাফ ফিল্ড, অথবা F14। এই তিনটের কারণে, এই তিনটে ইলেকট্রন বিন্যাসের কারণে এরা +4 দেখাতে পারে অথবা +2 দেখাতে পারে কোনো কোনো মৌলের ক্ষেত্রে। যেমন ধরো এইখানে সিরিয়ামের ক্ষেত্রে ভালো করে দেখো, F1D1S2, তাহলে যদি সিরিয়াম 3+ হয় তাহলে তার ইলেকট্রন বিন্যাস দেখো, S থেকে দুটো, D থেকে একটা, F এ রয়ে গেছে, তাহলে ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে 4F1। এটা আনস্টেবল, ফলে সিরিয়াম কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে সিরিয়াম 4+ হবে, যার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হয়ে যাচ্ছে 4F0। তাহলে ভ্যাকেন্ট, স্টেবল, অর্থাৎ আগের ইনার্ট কনফিগারেশন পেয়ে যাচ্ছে। এছাড়াও দেখো টারবিয়ামের ক্ষেত্রে দেখো 6s2 4d9, তাহলে এ যদি 3+ করে, অর্থাৎ টারবিয়াম 3+, এস থেকে দুটো বেরিয়েছে, এফে একটা বেরিয়েছে, তাহলে এফে 8টা রয়ে গেছে। এর ইলেকট্রন বিন্যাস কি দেখো 4F8, 4F8। কিন্তু এ যদি দেখো একটা ছেড়ে দেয় তাহলে F7 ইলেকট্রন বিন্যাস পাবে, ফলে ওই স্টেবিলিটির জন্য এ একটা ইলেকট্রন ছেড়ে দেবে টারবিয়াম, ছেড়ে দিয়ে তোমার কী আছে Tb 4+ করবে, যেখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4F7, স্টেবল ইলেকট্রন বিন্যাস। এবার দেখো +2 কারা দেখাচ্ছে, +2 ইউরোপিয়াম, দেখো S2F7। তাহলে যদি ইউরোপিয়াম +2 অবস্থায় যায় তাহলে কোথা থেকে ইলেকট্রন বেরোচ্ছে 6s থেকে, F হাফ ফিল্ড আছে, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস কত 4F7। তাহলে +2 অবস্থায়, অর্থাৎ এই +2 অবস্থায় F7 ইলেকট্রন বিন্যাস, F7 হলে স্টেবল, ফলে এ কি করবে +2 অবস্থা দেখাবে। এছাড়াও দেখো এইখানে ইটারবিয়াম, OIB ইটারবিয়াম, ইলেকট্রন বিন্যাস দেখো F14s2, তাহলে এর যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে, অর্থাৎ ইটারবিয়াম 2+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত হয় 4F14। এটাও কি হচ্ছে স্টেবল ইলেকট্রন বিন্যাস, ফলে এরা এই এফের ক্ষেত্রে 0 অথবা হাফ ফিল্ড 7 অথবা ফুল ফিল্ড 14 কারণে কোনো কোনো মৌল দেখলাম আমার কি হচ্ছে 4+4, আবার কেউ কেউ দেখলাম +2 জারণ অবস্থা দেখাচ্ছে, কিন্তু এদের সবার সুস্থিত জারণ অবস্থা তোমার কি হচ্ছে +3। এই সবার সুস্থিত জারণ অবস্থা +3 হওয়ার জন্য এদের ক্ষেত্রে একটা বিশেষ ধর্ম থাকবে এই আয়নগুলোর ক্ষেত্রে। কি ধর্ম থাকবে? এরা সবাই +3-তে ফিরে যাওয়ার একটা প্রবণতা দেখাবে, অর্থাৎ দেখো যাদের ক্ষেত্রে +4 সে কি করবে +3-তে আসতে চাইবে, কি করে ইলেকট্রন ইলেকট্রন করে। যাদের ক্ষেত্রে +2 সেও +3-তে আসবে, কি করে একটা ইলেকট্রন লস করে। যেমন ধরো এর ক্ষেত্রে সিরিয়াম +4 ছিল, এ একটা ইলেকট্রন নিয়ে তোমার কি আছে এর স্টেবল তোমার অক্সিডেশন স্টেট +3-তে আসবে। তাহলে এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে আসে, তার মানে কি হচ্ছে এ নিজে কি হচ্ছে, দ্যাট ইজ এ নিজে বিজারণ ঘটছে, এইটা বিজারণ ঘটেছে। তাহলে এটা যদি বিজারণ ঘটে তাহলে এদের 4+, এই যে 4+ অক্সিডেশন, যার উদাহরণ আমরা সিরিয়ামে এনেছি, 4+ অক্সিডেশন স্টেটের আয়নগুলোর ক্ষেত্রে কি ধর্ম দেখা যাবে, এ বিজারিত হয়েছে, অর্থাৎ এদের ক্ষেত্রে তোমার কি হবে জারণ ধর্ম থাকবে। কখন?
যে মৌলগুলো 4+ আছে তাদের 4+ অবস্থায়। এবার দেখো যার ক্ষেত্রে তোমার 2+ আছে তারও কি আছে টেন্ডেন্সি 3+এ ফিরে যাওয়ার। যেমন ধরো তোমার 2+এর ক্ষেত্রে আমরা কার বলেছিলাম, ইউরোপিয়াম। তাহলে ইউরোপিয়াম যখন 2+এ আছে এ যাবে কোথায়, 3+এ। 3+এ যাবে, তাহলে কি করে একটা ইলেকট্রন ছেড়ে দেবে। একটা ইলেকট্রন ছেড়ে দিলে কি বিক্রিয়া হচ্ছে, দ্যাট ইজ জারণ। তাহলে এদের ক্ষেত্রে কি ধর্ম দেখা যাবে, এদের বিজারণ ধর্ম থাকবে। হয়েছে, বিজারণ ধর্ম থাকবে কখন, যে মৌলগুলো এই 2+ জারণ অবস্থায় রয়েছে। তাহলে কি তোমরা বুঝলে খুব সহজভাবে, সুস্থিত জারণ অবস্থা 3+3। এছাড়াও ইলেকট্রন বিন্যাসের স্টেবিলিটির কারণে +4+2 দেখায়। +4+2 দেখালেও তাদের প্রবণতা +3-তে ফিরে আসার বা ফিরে যাওয়ার। +4 যারা দেখাচ্ছে তারা +3-তে ফিরে যাওয়ার প্রবণতার জন্য তারা কি দেখাবে, জারণ ধর্ম দেখাবে। আর +2 জারণ অবস্থায় যারা থাকছে তারা +3-তে যাওয়ার জন্য কি হবে, তারা বিজারণ ধর্ম দেখাবে। তাহলে এই হলো মৌলগুলোর ক্ষেত্রে জারণ অবস্থা। এরপরে আমরা আলোচনায় আসছি, দেখো পারমাণবিক ও আয়নীয় ব্যাসার্ধ, অ্যাটমিক ও আয়নিক রেডি। অর্থাৎ এদের ক্ষেত্রে দেখো কি হয়, মৌলগুলো কি হচ্ছে, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত। এদের মৌলগুলোর ক্ষেত্রে জেড অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে, অর্থাৎ সিরিয়াম থেকে দেখো সিরিয়ামের ক্ষেত্রে পরপর পরপর কি হচ্ছে, পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ছে। অর্থাৎ তোমার কি হচ্ছে 58 থেকে তোমার এটা হচ্ছে 71 পর্যন্ত পরপর পারমাণবিক ক্রমাঙ্ক এক এক করে বাড়ছে। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে এদের কি ঘটে দেখো, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস ঘটে। ঠিক একইভাবে আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধ এটাও তোমার কি আছে, হ্রাস ঘটে। হয়েছে, পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় আয়নীয় ব্যাসার্ধের হ্রাসটা তোমার কি হয়, এদের ক্ষেত্রে নিয়মিত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট এতে ঘটে। তবে দেখো ব্যাসার্ধের হ্রাস ঘটলেও এদের হ্রাসের পরিমাণটা তুলনামূলকভাবে কম। এই যে এদের ব্যাসার্ধের হ্রাস ঘটে এইটাকে আমরা বলি ল্যান্থানাইড সংকোচন, ল্যান্থানয়েড সংকোচন, যেটা তোমরা এর ক্ষেত্রে আমরা ডি অরবিটাল আলোচনা করতে গিয়ে পড়ে এসেছিলাম। ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করো, ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে, 4f 1 থেকে 14 অর্থাৎ 1-2 করে ভর্তি হচ্ছে সিরিয়াম থেকে লুটেশিয়াম। 5d দেখেছো ইলেকট্রন বিন্যাসে কখনো 0 কখনো 1, 4s2। তাহলে পরমাণুটাকে যদি আমরা কল্পনা করি এইটা যদি নিউক্লিয়াস হয়, দেখো এর বাইরের কক্ষ কি হচ্ছে, এইটা বাইরের কক্ষ যদি আমরা বলি এটা হচ্ছে 6s, এতে 2টো ইলেকট্রন আছে। তার আগে তোমার কি থাকছে দেখো এইটা 5d, তার আগে থাকছে তোমার কোথায়, দ্যাট ইজ এটা হচ্ছে 4f। এই ইলেকট্রন বিন্যাস যত জেড বাড়ছে, অর্থাৎ জেড যখন +1 +2 করে এরকম বাড়ছে, ইলেকট্রন কোথায় আসছে, অ্যান্টি প্লান্টিমিড সেলে। অর্থাৎ বাইরের কক্ষ 6s, ইলেকট্রন আসছে কোথায়, 4f এ, অর্থাৎ এইখানে একটা করে ইলেকট্রন ভর্তি হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে। ঠিক আছে, তাহলে দেখো বাইরের অরবিটালের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে তোমার এই জেড বৃদ্ধির সঙ্গে, অর্থাৎ তোমার কি আছে, জেড বৃদ্ধির সঙ্গে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধির সঙ্গে কি হচ্ছে, নিউক্লিয়াসের আধান
বৃদ্ধি ঘটে। অর্থাৎ যত জেড বাড়ছে একটা করে প্রোটন বাড়ছে, একটা করে ইলেকট্রন বাড়ছে, তাহলে নিউক্লিয়াসের আধান বাড়ছে। উপরন্তু আমরা কি জানি, ইলেকট্রন প্রবেশ করছে অ্যান্টিপ্ল্যান্টিমেট এফে, যার ক্ষেত্রে তোমার আবরণী ক্ষমতা কি, এর আবরণী ক্ষমতা কি, আবরণী ক্ষমতা কম। কারণ তোমরা আবরণী ক্ষমতার ক্রমটা জানো যে এফ সব থেকে কম, তার থেকে বেশি ডি, তারপর থেকে বেশি পি, এস, এইটা। তাহলে এর আবরণী ক্ষমতা কম। তাহলে আবরণী ক্ষমতা কম হওয়ার জন্য এর নিউক্লিয়াসের যে আকর্ষণ বল তাকে কি করবে, কম বাধাপ্রাপ্ত করবে। ফলে এই নিউক্লিয়াসের আকর্ষণ বল বহিস্থ ইলেকট্রনের উপর অনেক বেশিভাবে ক্রিয়া করবে। বলতে পারি নিউক্লিয়াসের কার্যকরী আকর্ষণ বল বহিস্থ ইলেকট্রনের উপর অনেক বেশি হবে। বেশি হওয়ার জন্য নিউক্লিয়াস কি করবে, বহিস্থ ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করবে। ফলে বাইরের কক্ষটা কি হবে, আস্তে আস্তে এই আকর্ষণ বলটা বেশি করার জন্য বাইরের কক্ষটা সংকুচিত হবে। সংকুচিত হওয়ার জন্য এক্ষেত্রে তোমার কি হবে, ব্যাসার্ধের হ্রাস ঘটবে। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধির কারণে আমরা কি দেখলাম, যে বহিস্থ ইলেকট্রনের, বহিস্থ, এখানে বহিস্থ কোনটা, 6s, বহিস্থ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার জন্য বহিস্থ ইলেকট্রনকে কাছে টানে, ফলে ব্যাসার্ধের হ্রাস ঘটে। হয়েছে? তাহলে ব্যাসার্ধের হ্রাস ঘটে। এটাও দেখেছিল ডি অরবিটাল করতে গিয়ে যখনই এফ শুরু হচ্ছে, অর্থাৎ কার পরে তোমার কি হচ্ছে, তোমার প্রথমে ছিল 3D, অর্থাৎ 4Dর পরে তোমার যখন এই যে 5D, এর নিচে যখন 5D শুরু হচ্ছে, এখানে তোমার কী হচ্ছিল, ব্যাসার্ধের ক্ষেত্রে সেরকম সংকোচন ঘটছিল, যেটা আমরা এর আগে আলোচনা করেছি। তাহলে এই কারণে তোমার এই ল্যান্থেনাইজ সংকোচনের কারণে এদের ব্যাসার্ধের ক্ষেত্রে হ্রাস ঘটে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, এদের ব্যাসার্ধের হ্রাসের পরিমাণটা কিন্তু খুব বেশি নয়, ধীরে ধীরে হ্রাস ঘটে। তাহলে এবার দেখো এদের ব্যাসার্ধের হ্রাসের জন্য কি হয়। দেখো এই ল্যান্থেনাইজ সংকোচনের ফলে তাহলে মৌলগুলোর ধর্মের কীরূপ পরিবর্তন হয় দেখো, বা ধর্মের কীরূপ ঘটনা দেখা যায়। প্রথমে আসছি দেখো যে ল্যান্থানয়েড মৌলগুলির ধর্মের সাদৃশ্য দেখা যায়, এইটা একটা হয়। দ্বিতীয় হচ্ছে কি, এই ধর্মের সাদৃশ্যের জন্যে তোমার আকরিক থেকে এদের পৃথকীকরণ অসুবিধাজনক। মৌলগুলোর ক্ষেত্রে আমরা কি দেখলাম, ল্যান্থেনাইড সাধারণ প্রকাশ Ln+3 জারণ অবস্থা, ব্যাসার্ধের হ্রাস ধীরে ধীরে ঘটে। এদের ধর্ম কার উপরে নির্ভর করে, যে কোনো ধর্মগুলো বিশেষত রাসায়নিক ধর্ম কার উপরে নির্ভর করে, তোমার চার্জ বা আধান বাই ব্যাসার্ধ, বা হ্যাঁ ঠিক আছে ব্যাসার্ধ বলছি। দেখো এই আধান সবার +3, ব্যাসার্ধের পরিবর্তন ঘটে কিন্তু খুব ধীরে ধীরে ঘটে। ফলে এই অনুপাতটা তোমার কি হয়, প্রায় খুব কাছাকাছি। হ্যাঁ, পার্থক্য হয় না এটা কিন্তু নয়, পার্থক্য খুব কম। ফলে এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, এইটা থাকার জন্য এদের ধর্মগুলোর কি হচ্ছে, সাদৃশ্য থাকে। এই ধর্মগুলোর সাদৃশ্য থাকার জন্য এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, আকরিকের মধ্যে একই সঙ্গে পাওয়া যায় এবং সেখান থেকে এদের পৃথক করতে অসুবিধা হয়। এইটা দ্বিতীয় ক্ষেত্র। দেখো দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে তোমার 4D ও 5D সারির
ব্যাসার্ধ প্রায় সমান। এইটা তোমরা এর আগে যখন আমরা সন্ধিগত মৌল পড়েছি তখন আমরা এটা আলোচনা করেছিলাম যে 3D অপেক্ষা 4Dর ব্যাসার্ধ বেশি, কিন্তু 4D আর 5Dর ব্যাসার্ধ সমান। তোমাদের লেখচিত্র দিয়েও দেখানো হয়েছিল ব্যাসার্ধ সমান। কারণ দেখো এদের ক্ষেত্রে যদি আমরা দেখি মৌলগুলোর ক্ষেত্রে দেখো ডি সারি কোথা থেকে শুরু হচ্ছে, ডি সারি স্ক্যান্ডিয়াম, ইট্টিয়াম, ল্যান্থেনিয়াম হয়েছে। এটা ছিল তোমার কি হচ্ছে, দ্যাট ইজ 3D, 4D, 5D। এখানে দেখো 3D থেকে ছিল কি 4Dর ব্যাসার্ধ বেশি, 4Dর সঙ্গে কি ছিল 5Dর ব্যাসার্ধ প্রায় সমান। কারণ এখানে দেখো এই ইট্টিয়ামের পরে ল্যান্থেনিয়াম, এই ল্যান্থেনিয়ামের পরে এখানে 14টা মৌল থেকে যাচ্ছে, তারপরে হফনিয়াম থেকে শুরু হচ্ছে যেটা ছিল 71। ফলে এই 14টা মৌলের ল্যান্থেনাইজ সংকোচনের কারণে এদের ক্ষেত্রে এই 5D সারি আর 4D সারির কী হচ্ছিল, ব্যাসার্ধ প্রায় সমান হয়ে যাচ্ছিল। এই কারণে দেখো স্ক্যান্ডিয়ামের পরের যে মৌল তোমার কী হচ্ছে, দ্যাট ইজ টাইটেনিয়াম, তার নিচে কে আছে, জার্কোনিয়াম, ঠিক আছে, তার নিচে রয়েছে তোমার কী আছে, দ্যাট ইজ হফনিয়াম। এখানটা খেয়াল করো, এইখানটা যদি আমি এদের ব্যাসার্ধটা দেখি, অর্থাৎ স্ক্যান্ডিয়াম তার থেকে বেশি, যেহেতু কক্ষ সংখ্যা বাড়ছে, 4D সারির ইট্টিয়ামের বেশি, তার থেকে বেশি ল্যান্থেনিয়াম। কিন্তু এখানে দেখো টাইটেনিয়াম, তার থেকে বেশি তোমার কী আছে, জার্কোনিয়াম, আর জার্কোনিয়ামের সঙ্গে তোমার সমান হচ্ছে হফনিয়াম। ভালো করে পার্থক্যটা খেয়াল করবে, এইখানে এর থেকে কক্ষ বেড়েছে, এটাও বেড়েছে, কক্ষ বেড়েছে, এটাও বেড়েছে, কিন্তু এর পরেই ডি শুরু হয়েছে, অর্থাৎ হফনিয়ামের আগে। ফলে এর ক্ষেত্রে ল্যান্থেনাইজ সংকোচনের প্রভাব পড়েছে। সেই জন্য টাইটেনিয়াম অপেক্ষা জার্কোনিয়াম বেশি হলেও জার্কোনিয়াম আর হফনিয়ামের ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ সমান হয়ে যায়। এই পারমাণবিক ব্যাসার্ধ সমান হওয়ার জন্য এই জার্কোনিয়াম আর তোমার কি আছে, হফনিয়াম, এদেরও তোমার কি আছে, ধর্মের সাদৃশ্য দেখা যায়, ধর্মের সাদৃশ্য দেখা যায়, হয়েছে, ধর্মের সাদৃশ্য দেখা যায়। এই সাদৃশ্য দেখা যাওয়ার জন্য এদেরকে একই আকরিকের মধ্যে পাওয়া যায় এবং এদেরকেও তোমার কি হচ্ছে, পৃথকীকরণের সমস্যা হয়, অর্থাৎ পৃথকীকরণের সমস্যা হয়, হয়েছে। এছাড়াও দেখো এইখান থেকে আরেকটা জিনিস বলা যায়, এইখান থেকে বলে দেওয়া যায় 2 নম্বর পয়েন্টেই তোমার 4D অপেক্ষা তোমার 5D মৌলগুলোর ক্ষেত্রে বেশি হয় কি, ঘনত্ব। খেয়াল করো ঘনত্বটা কি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। এইখান থেকে দেখো স্ক্যান্ডিয়াম থেকে ইট্টিয়াম, এখানে পারমাণবিক ক্রমাঙ্ক বেড়েছে কত, 18। ইট্টিয়াম থেকে ল্যান্থেনিয়াম, এখানেও পারমাণবিক ক্রমাঙ্ক বেড়েছে 18। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বেড়েছে 18, অর্থাৎ এটাই আমরা বলতে পারি এখানেও তোমার পারমাণবিক ক্রমাঙ্ক 18। পারমাণবিক ক্রমাঙ্ক বেড়েছে 18, তার মানে তোমার কি হয়েছে, ভর বৃদ্ধি হয়েছে, ভর বৃদ্ধি ঘটেছে, তাহলে ভর বেড়েছে। কিন্তু দেখো ল্যান্থেনাইজ সংকোচনের কারণে আয়তন কি হয়ে গেছে, আয়তন, এই যে আয়তন সমান প্রায়, তাহলে আয়তনটার কোনো পরিবর্তন ঘটেনি, তাহলে এর কোনো পরিবর্তন ঘটেনি, এটার বৃদ্ধি ঘটেছে, তাহলে ঘনত্ব কি হবে, দ্যাট ইজ ঘনত্ব তোমার কি হবে, বৃদ্ধি ঘটবে, ঘনত্বের বৃদ্ধি ঘটবে। হয়েছে। এবার দেখো এদের ক্ষেত্রে আরেকটা বিশেষ ধর্ম দেখব, হাইড্রোক্সাইডগুলির ক্ষারীয় ধর্ম। পরের পয়েন্টে আসছি, দেখো যে এলএনের হাইড্রোক্সাইডের
ক্ষারীয় ধর্ম। এলেন ত্রিযোজী মৌল, কি হাইড্রক্সাইড করবে ল্যান্থেনাইড? OH3। তাহলে ল্যান্থেনাইডের ক্ষেত্রে কি হবে? সর্বশেষ মৌল লুটেশিয়ামের ক্ষেত্রে কি হবে? এইটা, এটা। আচ্ছা, এখানে 3। এইটার ক্ষেত্রে দেখো এর অপেক্ষা এর আকার ছোট, অর্থাৎ কার? লুটেশিয়াম 3+, ব্যাসার্ধ কম বা আকার ছোট। আকার ছোট দুটোর ক্ষেত্রেই দেখো একই আছে, এটাও +3 অবস্থায় আছে, এটাও +3 অবস্থায় আছে। তাহলে এর ক্ষেত্রে তোমার কি আছে? আধান ঘনত্ব, আধান ঘনত্ব বেশি হবে, কারণ আধান একই, আকার ছোট, তাহলে আধান ঘনত্ব বেশি। তাহলে আধান ঘনত্ব বেশি হলে তোমার কি আছে? সমযোজী ধর্ম বেশি, ফ্যাজান্স রোল। সমযোজী ধর্ম অধিক। তাহলে এর ক্ষেত্রে কোন ধর্ম অধিক হবে? আয়নীয় ধর্ম অধিক। আর তোমরা কি জানো? আয়নীয় ধর্ম বেশি হলে হাইড্রক্সাইডগুলোর ক্ষারীয় ধর্ম বেশি হয়। তাহলে এর ক্ষেত্রে তোমার কি হবে? দ্যাট ইজ ক্ষারীয় ধর্ম অধিক। অর্থাৎ এদিক থেকে যত এদিকে যাব ক্ষারীয় ধর্ম কমবে, বা আমরা বলতে পারি ল্যান্থেনাইড হাইড্রক্সাইডের ক্ষারীয় ধর্ম বেশি হবে কার? লুটেশিয়াম হাইড্রক্সাইডের তুলনায়। অর্থাৎ এটা কি হলো? ক্ষারীয় ধর্মের প্রমাণ। বোঝা গেছে? পরিষ্কার? ঠিক আছে। ল্যান্থেনাইড মৌলগুলোর ক্ষেত্রে সাধারণত ধর্ম যেটি দেখি, দেখো এরা সবাই ধাতব ধর্মী এবং তীব্র তড়িৎ ধনাত্মক, সক্রিয় ধাতু, গলনাঙ্ক উচ্চ, ঘনত্ব মোটামুটি মধ্যম মানের। এদের ক্ষেত্রে দেখো যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথম আসছি দেখো এদের বর্ণ, কালার। বলছে এদের পারমাণবিক অবস্থায় বা ধাতব অবস্থায় কীরকম বর্ণ হয়? উজ্জ্বল সাদা বর্ণের। কিন্তু এদের দেখো এদের আয়নগুলি কোথায় থাকবে? যৌগে অথবা জলীয় দ্রবণে। আয়নগুলি কি হয়? রঙিন। কোথায়? কঠিন বা জলীয় দ্রবণে। অর্থাৎ কঠিন যৌগের মধ্যে বা জলীয় দ্রবণের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি হয়? রঙিন। অর্থাৎ সোজা কথা, এরা রঙিন যৌগ গঠন করে। কিসের কারণে এরা রঙিন হয়? বলছে এদের রঙিন হওয়ার কারণ হচ্ছে, দেখো রঙিন হওয়ার কারণ দ্বিকক্ষক তোমার ইনকমপ্লিট ফিল বা অসম্পূর্ণভাবে ভর্তি, অসম্পূর্ণভাবে পূর্ণ। এই অসম্পূর্ণভাবে পূর্ণ থাকার জন্য এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? যেমন তোমার সন্ধিগত মৌলগুলির ক্ষেত্রে দেখেছিলে কি ডি ট্রানজিশন, ঠিক একইভাবে এদের ক্ষেত্রে তোমার কি আছে? এফ ট্রানজিশন ঘটে। এই কারণে এই এফ ট্রানজিশন ঘটার কারণে এদের ক্ষেত্রে বর্ণ হয়। তবে দেখো এদের ক্ষেত্রে যদি এরকম থাকে F0 আর তোমার কি আছে F14, তাদের ক্ষেত্রে কি হচ্ছে? এফ ট্রানজিশন সম্ভব নয়, ট্রানজিশন ঘটবে না। এই কারণে এরা তোমার কি হয়ে যায়? কালারলেস, বর্ণহীন। এখানে একটা বিশেষভাবে তোমরা জেনে রাখবে আরও একটা জিনিস, যদি F1 হয় আর F13 হয়, দুটোর ক্ষেত্রেই দেখো আনপেয়ার্ড ইলেকট্রন কত? 1। অথবা আর F7
এটা হাফ ফিল্ড, এইগুলোও তোমার কি হচ্ছে বর্ণহীন। বর্ণহীন। তবে তাহলে আমরা কি দেখলাম, সাধারণভাবে আমরা এইটা জানি, এই কন্ডিশন থাকলে বর্ণহীন হবেই। বাকি যদি তোমার কি হচ্ছে এফ এ ইনকমপ্লিট ফিল্ড থাকে, এফ এফ ট্রানজিশনের জন্য বর্ণ দেখাবে। কিন্তু এইখানে দেখো কতগুলো বিশেষ জিনিস দেখা গেল যেটা এদের ক্ষেত্রে ব্যাখ্যা করাটা একটু শক্ত। F1, F13 অথবা F7 এদের ক্ষেত্রে আনপেয়ার ইলেকট্রন থাকছে, তা সত্ত্বেও এরা তোমার কি হচ্ছে বর্ণহীন। তাহলে তোমাদের ব্যাখ্যাটা জানার দরকার নেই, কিন্তু এই ঘটনাটা জেনে রাখবে যে এরা বর্ণহীন হয়। তাহলে বোঝা গেছে, কোনো অসুবিধা নাই। এরপরে আসছি দেখো চৌম্বকীয় ধর্ম, ম্যাগনেটিক প্রপার্টি। এদের আয়নগুলোর ক্ষেত্রে দেখো, অর্থাৎ ল্যান্থেনাইড আয়নের ক্ষেত্রে 4f এ বিজোড় ইলেকট্রন থাকায় এদের আয়নগুলি কি হচ্ছে প্যারাম্যাগনেটিক। অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি থাকবে, কারণ 4f এ এদের ক্ষেত্রে বিজোড় ইলেকট্রন আছে। তবে এদের ক্ষেত্রে দেখো ম্যাগনেটিক প্রপার্টিটা একটু তোমাদের জেনে রাখো। সাধারণভাবে আমরা এর আগের ক্ষেত্রে সন্ধিগত মৌলগুলোর ক্ষেত্রে, অর্থাৎ ডি ব্লক মৌলের ক্ষেত্রে ম্যাগনেটিক প্রপার্টি করেছিলাম √n × n+2, যেটা সব থেকে সহজ সূত্র ছিল। সেখানেও আমরা বলেছিলাম যে ইলেকট্রনগুলো কিসের কারণে তোমার ম্যাগনেটিক প্রপার্টি চাই, এদের ঘূর্ণনটা কোটা হয় দুটো, একটা নিউক্লিয়াসের চারিদিকে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা নিজের অক্ষের চারিদিকে স্পিন মোমেন্টাম। ওখানে কি ছিল, ডি অরবিটালের ক্ষেত্রে এদের তফাৎ আছে কি, ডি অরবিটালের ক্ষেত্রে আমরা গণনার মধ্যে তোমার কি আছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আনিনি, কারণ সেটা পারিপার্শ্বিক আয়ন দ্বারা বা পারিপার্শ্বিক পরমাণু দ্বারা প্রশমিত হয়ে যাচ্ছিল। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়ে যায়, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টটা পারিপার্শ্বিক পরমাণু দ্বারা প্রশমিত হয় না। কারণ এখানে দেখো এফ অরবিটাল হচ্ছে অ্যান্টিপ্লান্টিমেট সেল, অনেক বেশি অভ্যন্তরে থাকে, যার ক্ষেত্রে বাহ্যিক পরমাণুর প্রভাবটা তোমার কি হয়ে যায়, কম হয়ে যায়। ফলে এদের ম্যাগনেটিক মোমেন্ট গণনার ক্ষেত্রে সাধারণত তোমার কি হচ্ছে, তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন, অর্থাৎ আনপেয়ার ইলেকট্রন থাকার জন্য যে স্পিন মোমেন্টাম, তাদের সমষ্টি হবে। সেই জন্য দেখো এদের ম্যাগনেটিক মোমেন্টামের ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, দ্যাট ইজ মিউ, এর ক্ষেত্রে তোমার কি হয়ে যায় S+L, অর্থাৎ স্পিন মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটো আসে। এসে তোমার কি হচ্ছে 4s, S+1 +L × L+1 বোর ম্যাগনেটন। এই সূত্র দ্বারা তোমার কি হচ্ছে এদের ক্ষেত্রে নির্ধারিত হয়েছে। তবে হ্যাঁ, এদের ক্ষেত্রেও যাদের ক্ষেত্রে তোমার এই যদি কারো D0 অর F0 অর F14 থাকে, এই রকম ইলেকট্রন বিন্যাস থাকলে সেক্ষেত্রে মৌলগুলো তোমার কি হয়ে যাবে, ডায়াম্যাগনেটিক। তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা আমরা বুঝলাম। এরপরে আসছি দেখো
এরপর আসছি আয়ন আয়ন এনথ্যালপি। আয়ন আয়ন এনথ্যালপি অর্থাৎ আইই। ল্যান্থানাইড মৌল সাধারণ প্রকাশ কি? এলএন। এ কি হয়? Ln3+ গঠন করে। তাহলে ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? IE1, IE2, IE3 বলছে। দেখো এদের প্রথম কথা বলি, এদের ক্ষেত্রে তুলনামূলকভাবে আইইর মান কি হয়? কম হয়। আইইর মান কম হয় এবং সেগুলো কি হয়? ক্ষারীয় মৃত্তিকা মৌলের সঙ্গে সমান, বিশেষত তোমার কি আছে? ক্যালসিয়ামের সঙ্গে সমান হয়। যেমন ধরো IE1 তোমার প্রায় মানটা হয় 600 কিলোজুল মোল ইনভার্স, এটা হয় 1200 কিলোজুল মোল ইনভার্স, কিন্তু অর্থাৎ এইটা মিন্স কোথায়? IE1 প্লাস IE2, কিন্তু IE1, IE2, IE3 এর মানটা যথেষ্ট বেশি হয়। এই মানটা বেশি হয় তুলনামূলক। কিসের কারণে? কারণ এক্ষেত্রে এই যে থার্ড ইলেকট্রনটা বের হচ্ছে, এই ইলেকট্রনটা তোমার কি হচ্ছে? হয় ডি অরবিটাল থেকে বের হতে হবে অথবা এফ অরবিটাল থেকে, অর্থাৎ আভ্যন্তরীণ অরবিটাল থেকে বেরোতে হবে। সেই জন্য এর ক্ষেত্রে মানটা বেশি হয়। এদের ক্ষেত্রে কম হয় কেন? বলছে দেখো এদের ক্ষেত্রে বহিস্থ ইলেকট্রন যেটা, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যে বহিস্থ ইলেকট্রন কোনটা? 6s অরবিটাল নিউক্লিয়াস থেকে অনেক দূরবর্তী হয় অন্য মৌলগুলির তুলনায়, অর্থাৎ এস, পি বা ডি ব্লকের তুলনায় অনেক দূরবর্তী হওয়ায় এখান থেকে তোমার কি আছে? ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণী প্রভাব কম হয়, ফলে এদের ক্ষেত্রে আইইর মান কম হয়। এই আইইর মান কম হওয়ার জন্য দেখো মৌলগুলো তোমার কি আছে? সক্রিয়তা খুব বেশি হয়, সক্রিয়তা বেশি। তাহলে আইই কম হলে ইলেকট্রন বর্জন করে সহজে রাসায়নিক বিক্রিয়া করবে, সক্রিয়তা বেশি হবে। বা তোমার আইই কম হলে বলতে পারি আমরা কি হচ্ছে? যে সহজে ইলেকট্রন বর্জন করবে। এই কারণে দেখো মৌলগুলো তোমার কি হচ্ছে? তড়িৎ ধনাত্মক এবং এরা তোমার কি হচ্ছে? বিজারণধর্মী। এই জিনিসটাই আমরা ব্যাখ্যা করতে পারি এদের ক্ষেত্রে প্রমাণ তড়িৎদ্বার বিভব থেকে। প্রমাণ তড়িৎদ্বার বিভব অর্থাৎ E0। তাহলে এদের ক্ষেত্রে তোমার কি হয়ে যাবে? দ্যাট ইজ E0 অফ M3+/M। বলছে এদের ক্ষেত্রে যদি মানটা দেখি, দেখো কোথায় মানটা হচ্ছে? সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত মানটা আসে কত? -2.52 ভোল্ট থেকে -2.25 ভোল্ট। অর্থাৎ প্রথম দেখো এইখানে মানটা আস্তে আস্তে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে মানের বৃদ্ধি ঘটে। এবার দেখো এদের মানটা কি? ঋণাত্মক। মান ঋণাত্মক হলেই এরা তোমার জারিত হওয়ার প্রবণতা বেশি। জারিত হওয়ার প্রবণতা বেশি হওয়ার জন্য এরা তোমার কি হবে? দ্যাট ইজ বিজারণ ধর্ম দেখাবে। এবং দেখো এই ঋণাত্মক মানটা যথেষ্ট বেশি, সেই জন্য এদের বিজারণ ধর্মেরও মান কি হবে? বেশি হবে। এবং বেশি হওয়ার জন্য সহজে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ তোমার কি আছে? অধিক সক্রিয়। মৌলগুলি অধিক সক্রিয়। এবার দেখো এখানে যেটা বলেছি মানের বৃদ্ধি ঘটে, তাহলে এই মানটা থাকার জন্য এরা বিজারণধর্মী। মানের বৃদ্ধি ঘটছে মানে এদের নিজেদের বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি ঘটছে, ঠিক আছে? তাহলে এদের কি হবে? বিজারণ ধর্ম হ্রাস পাবে,
বিজারণ ধর্ম হ্রাস পাবে। তাহলে মানের বৃদ্ধি ঘটার জন্য এদের ক্ষেত্রে তোমার কি হবে? বিজারণ ধর্মের হ্রাস ঘটে। এইখানে দেখো এই ইজিরোর মান থেকে জারণ বিজারণ ধর্ম তোমাদের ক্ষেত্রে খুব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছিল সন্ধিগত মৌলের ক্ষেত্রে। এদের মান কখন কি হলে তোমার কি হচ্ছে জারণ বিজারণ ধর্ম দেখায়, তাই এখানে আমরা আর বেশি আলোচনা করলাম না। তাহলে আমরা কি দেখলাম? যে আই কম বা প্রমাণ তড়িৎদ্বারের বিভব মান অনেক কম, এই কারণে এরা তোমার কি হচ্ছে সক্রিয় বিজারণ ধর্ম দেখাবে, কিন্তু মানটা আস্তে আস্তে বৃদ্ধি ঘটে। দেখো ঋণাত্মক মান হ্রাস পাচ্ছে, তার মানে মান বৃদ্ধি ঘটছে, বৃদ্ধি ঘটার জন্য বিজারণ ধর্মের হ্রাস ঘটবে। এবং এদের সক্রিয়তা বেশি হওয়ার জন্য এরা কি করে? এরা সাধারণ তাপমাত্রাতেই জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, যেগুলির ক্ষেত্রে দেখো আমরা খুব তীব্র সক্রিয় ধাতুগুলির ক্ষেত্রে দেখেছিলাম। অর্থাৎ তোমার কি হচ্ছে না, সোডিয়াম, পটাশিয়াম, এদের ক্ষেত্রে দেখে এসছি। এদের যদি দেখো আমরা কতগুলো বিক্রিয়াকে দেখি, তাহলে এই ল্যান্থেনাইট সাধারণ ইলেকট্রন বিন্যাস, এ কি করবে? যদি জলের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়া করে তোমার কি হচ্ছে হাইড্রক্সাইড উৎপন্ন করে, LnOH3 আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এবং এটা সাধারণ তাপমাত্রাতেও করে, তবে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়ার হার ধীরে ঘটে, বেশি তাপমাত্রায় বিক্রিয়ার হার কী হবে? অধিক ঘটবে। একে যদি দেখো বলছে হাইড্রোজেনের মধ্যে দিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে হাইড্রাইড উৎপন্ন করে। যেহেতু +3 জারণ অবস্থা দেখায় এরা, তাহলে হাইড্রাইডের সংকেত কী হবে? LnH3। ঠিক একইভাবে অক্সিজেনের মধ্যে দিয়ে উত্তপ্ত করলেও অক্সাইড উৎপন্ন করবে। কি অক্সাইড? Ln2O3। বা সালফারের মধ্যে দিয়েও যদি উত্তপ্ত করি, হিট দিয়ে, আচ্ছা এগুলো হিট দিতে হবে, হাইড্রোজেনের ক্ষেত্রেও হিট দিতে হবে, উত্তপ্ত করি, তাহলে যেহেতু অক্সিজেন সালফারের একই যোজ্যতা, তাহলে Ln2S3। এদেরকে হ্যালোজেনের মধ্যে দিয়ে যদি উত্তপ্ত করা হয়, তাহলে হ্যালাইড উৎপন্ন করবে, অর্থাৎ টাই হ্যালাইড উৎপন্ন করবে। নাইট্রোজেন গ্যাসের মধ্যে দিয়ে উত্তপ্ত করলেও তোমার কি আছে? নাইট্রাইড উৎপন্ন করবে, LnNO। নাইট্রাইডের যোজ্যতা 3, এরও যোজ্যতা 3, অর্থাৎ Ln। এবং আরেকটা বিশেষ ধর্ম হচ্ছে দেখো, এরা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে, অর্থাৎ তাহলে কি বলতে পারি? অ্যাসিড থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে। তাহলে এই গেল দেখো আমাদের ল্যান্থানাইটস মৌলগুলোর ক্ষেত্রে সাধারণ ধর্ম। তাহলে তোমরা ল্যান্থানাইটস মৌলের যেগুলো বলা হয়েছে সেগুলোকে খুব ভালোভাবে পড়ো, কারণ তোমাদের যে আলোচনাটা ধীরে ধীরেই করা হয়েছে, যে আলোচনাগুলো করা হয়েছে অর্থাৎ যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেইগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করে দেয়া হয়েছে। ভালো করে এটা তৈরি করবে। হ্যাঁ, তবে এটা দেখো এই ল্যান্থেনাইট বা অ্যাক্টেনাইটের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে একটু অ্যালার্জি থাকে, কিন্তু তোমাদের খুব ধরেই ব্যাপারটা আলোচনা করা হয়েছে, অতএব তোমরা সহজে কিন্তু পড়াটা তৈরি করে নিতে পারবে।